নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি অসিতাভ বোস চলে এলাম আমার ইউটিউব চ্যানেল গল্পের ওটি নিয়ে। এটি একটি অডিও স্টোরি রিভিউ চ্যানেল। এখানে আমি বিভিন্ন অডিও স্টোরি যেগুলো এখন পরিবেশিত হয়ে থাকে সেই গল্পগুলোর আমরা এখানে রিভিউ করে থাকি। তো আজকে যে গল্পটার আমি রিভিউ করব সেটি একটি ভূতের গল্প। তো ভূতের গল্প শুনতে আশা করি আপনাদের সবারই খুব ভাল লাগে, আমারও খুবই ভাল লাগে ভূতের গল্প শুনতে। কিন্তু আজকে যে গল্পটা রিভিউ করব সেটি একটি বিশেষত্ব আছে। আপনারা কি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কোনো ভূতের গল্প শুনেছেন? আশা করছি শোনেননি। কেন, উনি ওনার জীবনে একটিমাত্র ভূতের গল্প লিখেছিলেন, তাছাড়া উনি কোনো ভূতের গল্প লেখেননি। এবং এই যে ভূতের গল্পটার কথা আজকে বলবো সেটি উনি নিজের জীবনের শেষ দশায় লিখেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি কিন্তু সেটি সম্পূর্ণ করে যেতে পারেননি। তার আগেই তার মৃত্যু হয়। এই ঘটনাটি যখনকার কথা বলা হয়েছে এটি অষ্টাদশ শতাব্দীর শেষের দিকের ঘটনা। এই সময় সাহিত্য সম্রাট খুবই অসুস্থ, উনি বহুমূত্র রোগে আক্রান্ত এবং সেই সময় তিনি এই গল্পটি লিখেছিলেন। এই গল্পটি যেটি আজকে আমি রিভিউ করব, এই গল্পটির নাম হলো নিশীথ রাক্ষসীর কাহিনী। এই গল্পটি প্রচারিত হয় নটার গল্প বলে ইউটিউব চ্যানেলে। এই গল্পটির টোটাল টাইম হচ্ছে 47 মিনিট। তো এই গল্পটার বিষয়বস্তু এমনি যে যখন আমি যেটা প্রথমেই বললাম যে অষ্টাদশ শতকের শেষের দিকে যখন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অসুস্থ এবং তখন তিনি লেখা কমিয়ে দিয়েছেন এবং ঘরের বাইরেও খুব একটা যান না, সে সময় এক প্রকাশকের কাছ থেকে তার কাছে এক অদ্ভুত প্রস্তাব আসে। যেই প্রস্তাবটি হলো যে তাকে একটি ভূতের গল্প লিখতে হবে। তো এই প্রস্তাবটি শুনে উনি তো স্বাভাবিকভাবেই চমকে ওঠেন, কেননা উনি ওনার সারা জীবনে কোনো ভূতের গল্প লেখেননি। তো উনি কিভাবে লিখবেন, আদৌ ভূতের গল্পটি লিখবেন কি লিখবেন না, সেই সময় তিনি যখন একটি দোলাচলে আছেন তখন তার সাথে কথোপকথন হয় তার স্ত্রী রাজলক্ষ্মী দেবীর। এই গল্পটি শুনলেই বোঝা যাবে যে সাহিত্য সম্রাটের সাথে তার স্ত্রীর কতটা মধুর সম্পর্ক ছিল, কতটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল। তো তার স্ত্রী যখন শুনলেন যে তেমনি একটি গল্প লেখার প্রস্তাব এসেছে, তো তিনি তাকে অনুপ্রাণিত করেন এই গল্পটা লেখার জন্য এবং সেই কথা অনুযায়ী তিনি কিন্তু গল্পটা লেখা শুরু করেন। তো রাত জেগে উনি যখন গল্পটা লিখছেন, কিছুদিন পর তার স্ত্রী রাজলক্ষ্মী দেবী তার কাছে আসেন এবং কতদূর গল্পটা এগোলো সেটা তিনি জানতে চান। তখন সাহিত্য সম্রাট তাকে গল্পটি বলা শুরু করেন। গল্পটি এমনি যে এখানে দুই ভাইয়ের কথা বলা হয়েছে, একজন হচ্ছেন বরদা কৃষ্ণ এবং ছোট ভাই সারদা কৃষ্ণ। এরা দুজনেই কিন্তু সাহেবী আদব কায়দায় বড় হওয়া মানুষ। ঘটনাটি ঘটেছিল যখন তিনি তার স্ত্রীকে কথাটি বলছেন তার থেকে ঠিক 30 বছর আগে। সে সময় সাহিত্য সম্রাট কাঁথি মহকুমাতে হাকিম হিসাবে কাজ করতেন এবং সেক্ষেত্রে তিনি তখন কপালকুণ্ডালা যে তার কালজয়ী উপন্যাস, সেই উপন্যাসটিও সেই সময় তিনি রচনা করেছিলেন এই কাঁথি মহকুমার পটভূমিকার উপর ভিত্তি করে। তো সেই সময় যখন তিনি কাজ করছিলেন, হঠাৎই তার জায়গা থেকে, কর্মস্থল থেকে কিছুটা দূরে একটি গ্রামে তাকে একটা মামলার কাজের জন্য হঠাৎই যেতে হয়, তলব পড়ে যাওয়ার জন্য। তো তিনি তার সাথে সবসময় তার পাইক বা বরকন্দাজ বা পালকি চালক, চাকর বাকর সবাই তার সাথে যেতেন। তো এই ভ্রমণের সময় কিন্তু বা কোনো কাজে যখন তিনি যেতেন তখন কিন্তু সম্পূর্ণরূপে তিনি তার পালকি চালকদের উপরে ভরসা করতেন এবং তিনি নিজেও কিন্তু দুপুরে রোদের মধ্যে কোথাও যেতে খুব একটা পছন্দ করতেন না। এই গল্পটিতে সেটা বলা হয়েছে। সাহিত্য সম্রাট বলছেন যে উনি রোদ বা সাহেব কাউকেই সহ্য করতে পারেন না, যে এখান থেকে তার সাহেব বা ইংরেজ শাসনের প্রতি যে বিদ্বেষ সেটা কিন্তু স্পষ্ট ফুটে উঠেছে। তো এখানে তার পালকি চালকদের মত অনুসারে তিনি বিকেলবেলা সন্ধ্যের দিক করে রওনা হলেন, কিন্তু কাজ ছেড়ে ফেরার আগে অনেক রাত হয়ে গেল। তো তাই জন্য তিনি সেদিনকে আর ফিরলেন না, বরঞ্চ সেখানকার যে জমিদার বাড়ি আছে সেই জমিদার বাড়িতে এক রাতের জন্য আশ্রয় নিলেন। কিন্তু তখন ঘটল একটি বিঘ্ন। যেই জমিদার বাড়িতে আশ্রয় নেওয়ার সময় জনৈক গ্রামবাসী তাকে সাবধান করে দিলেন যে জমিদার বাড়িতে থাকাটা হয়তো তার ঠিক হবে না, কিন্তু তাও তিনি তার কথা না শুনে, তার যুক্তিবাদী মনের কথা শুনে সেখানে আশ্রয় নিলেন। এর সাথে তার চাকর বাকর এবং প্রধান চাকর মুরলী বলে যার কথা বলা হয়েছে, তিনিও কিন্তু সেখানে তার সাথে ছিলেন। তো এবারে তিনি যখন রাত্রে ঘুমাচ্ছেন, হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয় এবং সেই রাতে হঠাৎ করে তার ঘরের দরজার সামনে ঠক ঠক করে আওয়াজ হয়। একবার নয়, দুবার, তিনবার এমনি আওয়াজ উনি শুনতে পারেন এবং শেষে গিয়ে তিনি যখন হ্যাজাক নিয়ে দরজা খোলেন তিনি কাউকেই দেখতে পারেন না।
তারপর তিনি হয়তো নিজের মনের ভুল ভেবে যখন আবার শুয়ে পড়েন বিছানায়, আবার কিছুক্ষণ পরে তিনি একই আওয়াজ শুনতে পারেন। তো তারপর তিনি যখন গিয়ে খোলেন দরজা, তখন তিনি একটি 16-17 বছরের কিশোরীকে সেখানে দেখতে পান, যে সেখানে সে দাঁড়িয়ে আছে এবং মিটমিট করে হাসছে। এবং এবার দেখে তিনি যখন তার পরিচয় জানতে চায়, সে কোনো কথা বলে না। কিন্তু এবারে তার মনে সন্দেহ হয় যে এই ছোট্ট কিশোরী কেন এত রাত্রে এখানে দাঁড়িয়ে আছে, এবং তিনি যখন তাকে ধরতে যান তখন একটি অদ্ভুত ঘটনা ঘটে, যে কিশোরীটি যেন হাওয়ার মধ্যে মিলিয়ে যায়। এটিও দেখেও তার মন তখনও সম্পূর্ণরূপে বিশ্বাস করতে চায়নি যে এটি একটি ভৌতিক ঘটনা। তিনি স্বাভাবিকভাবেই রাত্রে আবার ঘুমিয়ে পড়েন। তো পরের দিনও তিনি ওই বাড়িতেই ছিলেন, এবং পরের দিন সন্ধ্যের পরও এই একই ঘটনা ঘটে। একটি কিশোরী সেদিনকেও এসে দাঁড়িয়েছিল, এবং যখন সাহিত্য সম্রাট তাকে তার পরিচয় জানতে চান, সে কিশোরী হেসে বলেন যে এই বাড়িতেই থাকেন এবং এখানে তার আসা রোজই সেই ঘরে সে আসে। তো এই কারণে এবারে হঠাৎ করেই একটি অদ্ভুত ঘটনা ঘটে, যখন ওনার সাথে সাহিত্য সম্রাটের সাথে সেই কিশোরীর কথা হচ্ছে, তখন একটি শোরগোল শোনা যায় এবং হঠাৎ করেই সে কিশোরী আবার মিলিয়ে যায়, এবং যে বাড়ির সামনে সংলগ্ন যে পুকুর আছে, সেই পুকুরে একটি ঝোপ করে পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পাওয়া যায়। এই দেখার পরে আর তিনি থাকেননি, এবং তিনি সম্পূর্ণরূপে তার মনে একটি সংশয় জাগে, যেটি হয়তো সত্যিই একটি ভৌতিক ঘটনা। কিন্তু তিনি তার পরের দিনই ওই বাড়ি থেকে ফিরে আসেন। কিন্তু কিছুদিন পরে কোনো কাজবশত তিনি আবার সেখানে যান, এবং তখন তিনি জানতে পারেন যে ওই জমিদার বাড়ির ওই কিশোরী মেয়েটি হলো ওই জমিদার বাড়ির মেজ বউ। এবং ওই যে জমিদার বাড়ির মেজ ছেলে, তার যে স্বামী, সে একজন বয়স্ক ব্যক্তি এবং একজন মাতাল লম্পট, এবং তার সাথে তার কোনো রকমের ভালোবাসার সম্পর্কই নেই। কিন্তু সময়ের নিয়ম অনুযায়ী হয়তো সে ওই বাড়িরই অন্য একজন সদস্যর সাথে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু সেটি যখনই প্রচার হয়ে যায় বা ধরা পড়ে যায়, তখন কিন্তু তাকে চরমভাবে হেনস্থা করা হয়, এবং সেই জন্যই সে সেই হেনস্থা সহ্য করতে না পারে ওই বাড়ির সংলগ্ন পুকুরে ডুবে প্রাণ দেন। এবং তার আত্মাই হয়তো এখনও অতৃপ্ত আত্মা হয়তো সেই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, এবং তাকেই হয়তো সাহিত্য সম্রাট প্রত্যক্ষ করতে পেরেছিলেন। এইখানে আরেকটি সাহিত্য সম্রাটের গুণের কথা বলা যায়, যখন উনি ওনার স্ত্রীর সাথে এই গল্পটি বলছেন, তখন কিন্তু তিনি সম্পূর্ণরূপে তখনকার দিনেও একজন মহিলা সমর্থক হিসাবে তার পরিচয় পাওয়া যায়, এবং তিনি কিন্তু সেই কিশোরীর কোনো দোষ সেখানে দেখেননি। এবং যখন তার স্বামী এইরকম দুর্ব্যবহার তার সাথে করে, তখন এই ঘটনাটি একটি স্বাভাবিক ঘটনা বলেই তিনি মনে করেছেন। তো এইভাবে যখন গল্পটি এগোচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত প্রথমেই যেটা বলেছিলাম, যে মাত্র 56 বছর বয়সে কিন্তু সাহিত্য সম্রাট মারা যান এই গল্পটিকে অসম্পূর্ণ রেখে। তো এই গল্পটি কিন্তু আর সম্পূর্ণ হয়নি। তো এটিই হলো ওনার জীবনের একমাত্র ভূতের গল্প, যেটি উনি শেষ জীবনে লিখেছিলেন, এবং সেটি অসম্পূর্ণ রেখেই তিনি চলে গেলেন। তো এই গল্পটা আমার তো শুনে খুবই ভালো লেগেছে। এটি পরিবেশনায় আমি একে 10-এ 8 দেব। গল্পের আমি যদি ভয়েস দেখি বা কণ্ঠ দেখি, কণ্ঠতে আমি 10-এ 9 দেব। গল্প নিয়ে কিছু বলার নেই, এটি 10-এ 10 দেওয়ারই যোগ্য। তাছাড়াও পরিবেশ যে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, বা ঘরের বর্ণনা, গ্রামের যে বর্ণনা দেওয়া হয়েছে, তাতেও আমি 10-এ একে 8 দেবো। ব্যাকগ্রাউন্ড মিউজিকেও আমি 10-এ একে 9 দেবো। তো সমস্ত দিক থেকেই আমার গল্পটা ভালো লেগেছে। আমি একে ওভারঅল 10-এ 9 রেটিং দিচ্ছি। তো এটি একটি ক্লাসিক গল্প বলে শুধু নয়, এটি একটি সম্পূর্ণরূপে ভিন্ন স্বাদের একটি গল্প। এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে ভূতের গল্প লেখে, সেটি এই গল্পটা না শুনলে হয়তো আমি জানতেও পারতাম না কোনোদিনও। তো এই গল্পটি আমার সত্যিই খুব ভালো লেগেছে। তো আপনারাও যদি শুনতে চান, তাহলে আর দেরি না করে এই চ্যানেলে, নটার গল্প চ্যানেলে গিয়ে গল্পটি শুনে নেবেন। আমি ডেসক্রিপশানে লিঙ্কটিও দিয়ে দেবো, যাতে আপনাদের খুঁজে পেতে অসুবিধা না হয়। আশা করছি আমার মতন আপনাদেরও ভালো লাগবে। তো খুব তাড়াতাড়ি আমি আবার ফিরবো একটা নতুন গল্প নিয়ে, নতুন গল্পের রিভিউ নিয়ে। সেটা হতে পারে কোনো ক্লাসিক গল্প বা নতুন গল্প, যেই ধরনের গল্প আপনারা শুনতে চাইবেন কমেন্টে জানাবেন, সেই ধরনের গল্পের রিভিউ নিয়ে আমি ফিরবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে। তো আমার ভিডিও যদি ভাল লাগে, তাহলে আমার চ্যানেল গল্পের ওটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, এবং যত সম্ভব শেয়ার করবেন, যাতে এটি বেশিরভাগ গল্পপ্রেমীর কাছে পৌঁছে যায়। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি গল্প নিয়ে। ধন্যবাদ।